আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হোমিওপ্যাথি সাধারণ জিজ্ঞাসা ও উত্তর, যেখানে আমরা হোমিওপ্যাথি নিয়ে প্রচলিত প্রশ্নগুলোর উত্তর খুঁজি সরাসরি অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আজ আমরা এসেছি হোমিওপ্যাথি জগতের এক পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। স্যার, যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করে তাদের সকলেরই পিছনে একটি গল্প থাকে, একটি প্রেরণা থাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, হোমিওপ্যাথি নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে আপনার পিছনে কোনো গল্প ছিল কিনা, কোনো প্রেরণা ছিল কিনা? ভালো প্রশ্ন। এটা সবার জীবনের একটি বিশেষ টার্ন। প্রথমত প্রত্যেক মানুষের ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, তখন কেউ হোমিওপ্যাথি করবে নাকি করবে না সেটা কেউ আসলে জানে না। তো আমার মূলত ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো কেউ ডাক্তার ছিল না, বিশেষ করে কোনো হোমিওপ্যাথ ছিল না, কিন্তু আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। তো মেইন যে প্রেরণা সেটা হচ্ছে আমাদের কলেজের এক বড় ভাই, আমি একটি বিশেষ কোর্স করছিলাম, সেখানে ওনার একটা লেকচার আমি শুনছিলাম, এবং ওনার যে কোয়ালিফিকেশন, যোগ্যতা বা তার যে আর্থিক যে অবস্থা, হ্যাঁ, সবকিছু আমাকে ভালো লাগছিল, এবং ওনার যে কথাবার্তার ধরন সেটাও ভালো লাগছে, ওনার ট্রিটমেন্টটা আমার কাছে ভালো লাগছিল। তখন আমার মধ্যে একটা বিশেষ জিনিস কাজ করে, আসলে হোমিওপ্যাথি মানে সব হোমিওপ্যাথি এক না। আবার একই কোর্সে আমি কিছু ডিপ্লোমেট ডাক্তার দেখছিলাম, তাদের আমি কথা শুনছি। তাদের কথা শোনার পর আমি পার্থক্য করতে পারলাম যে আসলে বিএইচএমএস বা ব্যাচেলর একজন ডক্টর আর এমনি একজন ডিপ্লোমা ডক্টর, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। আর আমরা যে কোয়ালিটি মেনটেন করতে চাই এইচএসসি করার পরে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পরে একটি ভালো কোর্স করতে চাই আমরা, সেক্ষেত্রে দেখলাম যে ওনার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, আর্থিক অবস্থাও ভালো। তা চিন্তা করলাম এখানে ট্রাই করা যায়। এরপরে ভর্তি পরীক্ষা দিলাম, তারপরে আলহামদুলিল্লাহ পাশ করলাম এবং হোমিওপ্যাথি শুরু করলাম এভাবে। স্যার, আমরা সবাই জানি যে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে পরিবারের সমর্থন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিবারের আপত্তি থাকে, আবার অনেক সময় পরিবারের সমর্থনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তো আপনার হোমিওপ্যাথি নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে পরিবারের কি কোনো সমর্থন ছিল নাকি আপত্তি ছিল? আপত্তি ছিল না, আলহামদুলিল্লাহ। আমি আমাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আমাদের পড়াশোনা করছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকে দেখতাম ফ্যামিলির মধ্যে থেকে এক ধরনের আপত্তি ছিল বা থাকে কম বেশি। আলহামদুলিল্লাহ আমার পরিবারে এই আপত্তিটা ছিল না। তার মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা পরিবার, সেখান থেকে আপনি অনুপ্রেরণামূলক সমর্থন পেয়েছিলেন। এটা অনেক ইতিবাচক একটা দিক। আমরা যারা পড়াশোনা করছি, শিখছি বা শিখতে চাইছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রোগী দেখার ক্ষেত্রে আমরা কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টার দিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব? এটা একটি ভালো প্রশ্ন, যে রোগী দেখার ক্ষেত্রে ওষুধ নির্বাচন করব আমরা, সেক্ষেত্রে কোন ধাপটি বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে, আমি যদি বলি এক কথায়, কেস টেকিং। কেস টেকিংটা হচ্ছে ওষুধ নির্বাচনের প্রায় 70-80% কাভার করে। মানে যদি কোনো ডক্টর সুন্দর করে কেস টেকিং করতে পারে, তাহলে সেখানে রোগী অর্ধেক আরোগ্য হয়ে যায়। আর কেস টেকিং করার যে পদ্ধতি বা যে সিস্টেম, এটাকে সম্পূর্ণ ফলো করতে হবে। আমরা অনেকে আছে খুব দ্রুত রোগী দেখি, 10 মিনিট 5 মিনিট, আরো অনেক কম। আবার অনেকে আমরা গর্ব করে বলে আমার চেম্বারে আমি আজকে 50 জন রোগী দেখছি, 100 জন রোগী দেখছি, 30 জন রোগী দেখছি, সিরিয়াল আর সিরিয়াল। আসলে এভাবে হোমিওপ্যাথি হয় না। কারণ হোমিওপ্যাথির ক্ষেত্রে একটা রোগীর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেস টেকিং, তার ফার্স্ট হিস্টরি, ফ্যামিলি হিস্টরি, প্রেজেন্ট হিস্টরি, সবকিছু নিয়ে তারপর এটা ওষুধ দিতে হয়। তো ওই কেস টেকিংটা না করলে ওষুধ নির্বাচন করা যায় না। আমরা যারা মূলধারার হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, তারা আমরা যখন রোগী দেখা শুরু করি, দেখা যায় যে এক থেকে 10 মিনিট বা 20 মিনিট এই রোগীর জন্য কোনো মেডিসিন মাথায় আসে না, বা আমরা আসতে পারি না। সব রোগী সমান না। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সময় কম লাগে, 10 মিনিট 5 মিনিট, কিছু রোগীর ক্ষেত্রে 1 ঘন্টাও লাগে, কিছু রোগীর ক্ষেত্রে 2 ঘন্টাও লাগে। তো কেন লাগে? সেটা হচ্ছে রোগীর তথ্যগুলো অস্পষ্ট থাকে, অথবা সে রোগী বলতে পারে না, বুঝতে পারে না। রোগীকে বুঝাইতে, তথ্যগুলোকে ক্লিয়ার করতে দেখা যায় যে 40 মিনিটে 50 মিনিটে গিয়ে একটা সুন্দর একটা তথ্য পাওয়া গেল। এটা আমি একটু যদি দীর্ঘায়িত হয় তারপরে বলি। এমন একটা কেস, মানে একটা মার্ডার কেস ধরি, যেখানে একজন ব্যক্তিকে মেরে একদম ফেলে দেওয়া হলো, বা কোনো চিহ্ন নেই। পরবর্তীতে 10 দিন পরে, 20 দিন পরে এর মামলা হলো, পাওয়া গেল এখানে একটা ডেড বডি আছে। এখন এই ডেড বডিটা
কে মানে এই কাজটা কে করছে সেটা আমরা কিভাবে বুঝি? সেক্ষেত্রে হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করি আমরা, তারপরে সিআইডি। তখন দেখা যায় এই ধরনের কেসগুলোকে মানে মূল আসামি ধরতে গেলে অনেক তদন্ত করতে হয়, তারপরে কিন্তু আসামি কিন্তু বের হয়। ঠিক কিছু কিছু রোগীর ক্ষেত্রে এরকম যে তাদেরকে সহজে ধরা যায় না, এর রোগের মূল কারণটা সহজে ধরা যায় না, অনেক তথ্য বিশ্লেষণ করার পরে তারপরে ধরা যায়। এই জন্য কেস টেকিংটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। স্যার, অনেকেই মনে করে হোমিওপ্যাথি শুধু সাধারণ সর্দি জ্বরের ক্ষেত্রে কাজ করে, কিন্তু জরুরি বা হঠাৎ হওয়ার রোগ বা দীর্ঘ সময় ধরে যে রোগগুলো আমাদের দীর্ঘমেয়াদী যে রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধে, সেই সব রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে বা আসলেই কাজ করে কিনা? এখানে প্রশ্নটার মধ্যে একটা বিষয় আছে। সাধারণ জ্বর সর্দি কাশি হোমিওপ্যাথি শুধু কাজ করে, আমাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে অনেকেই বিশ্বাস করে না যে হোমিওপ্যাথিতে জ্বর সর্দি কাশিও ভালো হয়। তারা মনে করে জ্বর সর্দি কাশি সারতে অনেক দেরি হয়। এটা একটা ভুল একটা বিশ্বাস। তো হোমিওপ্যাথিতে জ্বর সর্দি কাশি প্রচলিত চিকিৎসার চাইতেও দ্রুত ভালো হয় যদি চিকিৎসক উনি কোয়ালিফাইড হয়, এটা বিষয়। আর মানুষের একটা কমন বিশ্বাস হচ্ছে হোমিওপ্যাথি শুধুমাত্র আঁচিল টিউমারের জন্য ভালো কাজ করে। আসলে এটা একটি ক্ষুদ্র একটা বিষয়। হোমিওপ্যাথি ঠিক আছে আঁচিল টিউমারের জন্য কাজ করে, কিন্তু শুধুমাত্র আঁচিল টিউমারের জন্য কাজ করে তা কিন্তু নয়, বরং যে কোনো সাধারণ জ্বর সর্দি কাশি ঠিক মধ্যেও কাজ করে। এমনকি ইমার্জেন্সি ক্ষেত্রে কিছু ইমার্জেন্সি আছে যেগুলোতে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে কেমন ইমার্জেন্সি? হঠাৎ কেউ কোনো একটা ভয় থেকে আতঙ্কিত হয়ে সে বেহুশ হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের কিছু ভালো মেডিসিন আছে, দেখা যাবে 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে রেসপন্স করতেছে। কিন্তু রেসপন্স না করা হসপিটালাইজ করতে পারি আমরা। কিন্তু প্রথমে আপনি আপনার আশেপাশে হোমিওপ্যাথি ডাক্তার থাকলে তার থেকে আপনি ওষুধ খাওয়াতে পারেন। ইভেন খুব প্রচন্ড অ্যাক্সিডেন্ট, যেখানে রোগীর একদম ব্যথা এসে হাঁটতে পারতেছে না, কোঁকড়াচ্ছে, ব্যথা এসে কান্নাকাটি করতেছে, তখন যদি আপনি হোমিওপ্যাথির কাছে যান তাৎক্ষণিক ওষুধে 10 থেকে 15 মিনিটের মধ্যে সে আরোগ্য করবে, মানে তার ব্যথাটা অনেকটা কমে যাবে। এরপরে হচ্ছে সাধারণ কাটা ছেঁড়া, মানে কাটা যেখানে খুব বেশি রক্তপাত হয়নি, মানে যেখানে এমন রক্ত যায়নি যেখানে রক্ত দেওয়া লাগতেছে, সাধারণ কাটা ছেঁড়া, সেক্ষেত্রেও হোমিওপ্যাথিতে খুব দ্রুত কাজ করে। আমাদের অনেকগুলো মেডিসিন আছে, অনেকে জানে না। এরপরে কোনো একটা বিষাক্ত পোকা কামড় দিল, অনেকে দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কাজ করবে উইথিন 10 মিনিটস অর 30 মিনিটস কাজ করবে যদি সঠিকভাবে দেওয়া যায়। এভাবে আরো অনেক সিভিয়ার ইমার্জেন্সি কেস আছে, প্রচন্ড ডায়রিয়া, এই ধরনের রোগীদেরকে দেখা যায় হসপিটালাইজ করতে হয়, সাধারণ স্যালাইনে কাজ করতেছে না, তখন যদি সঠিক মাত্রায় ওষুধ দেওয়া হয় 10 মিনিট 1 ঘন্টার মধ্যে রোগী আরোগ্য লাভ করবে। যদি আরোগ্য লাভ করে আপনি 1 ঘন্টা পরে রোগীকে হসপিটালাইজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা হোমিওপ্যাথি ট্রাই করতে পারেন, এতেও কিন্তু কাজ করে। এভাবে আরো অনেক ইমার্জেন্সি আছে। মাছের কাটা ঢুকলে অনেক সময় কি করতে হয়, অপারেশন করতে হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি খুব দ্রুত কাজ করে, এটা আমরা সবাই জানি। এভাবে রক্তপাত বলি, তারপর আঘাত বলি, তারপরে কাটা ছেঁড়া বলি, হ্যাঁ, এরপরে ফোড়া মানে পুড়ে গেছে, তবে ফার্স্ট স্টেজ বার্ন বা সেকেন্ড স্টেজ বার্নের ক্ষেত্রে হোমিওপ্যাথি কাজ করবে খুব দ্রুত। এরপরে কিছু হসপিটালাইজ, যেমন যদি কি হয় মানে বোনটা ফ্র্যাকচার হয়ে গেল, একদম কমপ্লেক্স ফ্র্যাকচার ভেঙে গেল, সেক্ষেত্রে হোমিওপ্যাথির কাজ কি? সেক্ষেত্রে যেহেতু আমরা এই হাড়টাকে জোড়া লাগাতে পারবো না, তাৎক্ষণিক রুগীকে প্রথমে একটা ওষুধ দিলে ব্যথাটা কমে যাবে, তারপর তাকে বোন বিশেষজ্ঞ, তারা হাড় বিশেষজ্ঞ, তাদের কাছে গিয়ে এটাকে এক্সরে করে যদি এটাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়, আর এরপরে যদি রুগী কোনো রকম অ্যান্টিবায়োটিক, কোনো রকম পেইন কিলার, কোনো রকম ক্যালসিয়াম ছাড়াই হোমিওপ্যাথি খায়, তবে অন্যান্য কনভেনশনাল ট্রিটমেন্টের চাইতে হোমিওপ্যাথিতে আরো দ্রুত কাজ করবে। এই বিষয়গুলো পরীক্ষিত, কিন্তু ব্যাপার হচ্ছে এই কাজগুলো হোমিওপ্যাথিতে সারে, কিন্তু সব ডাক্তারে সারাতে পারবে এটা আমরা বলতে পারি না, এটা অভিজ্ঞতার উপরে, ডাক্তারের যোগ্যতার উপরে ভিত্তি করে, কিন্তু এগুলো খুব মামুলি ব্যাপার স্যাপার। এরপরে এটা কি হয়, প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে ওনার কি হলো, কোনো আঘাত পেয়ে তার রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন আছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি, সব ক্ষেত্রে না, অনেকগুলো ক্ষেত্রে হোমিওপ্যাথির খুব মানে দ্রুত কাজ করার সক্ষমতা রাখে। আরো অনেক কিছু আছে, আমাদের তো সময় কম, আমরা আপাতত এগুলোই বললাম। অর্থাৎ আমরা দেখলাম যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে আমরা হোমিওপ্যাথিতে অবশ্যই যে প্রচলিত ভুল ধারণাটা আছে যে হোমিওপ্যাথি তাৎক্ষণিক বা হঠাৎ হওয়া জরুরি ক্ষেত্রে কাজ করতে পারে না, এই জরুরি ক্ষেত্রগুলো আমরা আসলে হোমিওপ্যাথি কাজ করে, এটা আমি এখানে এই প্রশ্নের আলোকে আরেকটি অ্যাড করি। আমাদের যেমন বর্তমান সিচুয়েশনে জ্বরটা বেশি হয়, জ্বর যখন 104 ডিগ্রি হয় বা 3 ডিগ্রি হয়,
তখন রোগীরা বিশ্বাস করে না বা তারা ভয় পেয়ে যায়। তখন তারা মনে করে এত জ্বর হোমিওপ্যাথি কি সারতে পারবে। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতায়, চিকিৎসার অভিজ্ঞতা যদি বলি, আমরা মূলত 101, 2, 3 ডিগ্রি জ্বরের চিকিৎসা দিই না। কেন দিই না? লক্ষণগুলো স্পষ্ট পাওয়া যায় না, অত আমরা একটু ওয়েট করি। কিন্তু জ্বর যখন বেশি হয় তখন লক্ষণগুলো আরো স্পষ্ট হয়। একজন অভিজ্ঞ চিকিৎসক তখন এই জ্বরের চরিত্র বুঝতে পারেন। তখন ওষুধ দিলে একদম 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জ্বর কিন্তু কমে যায়, আরো আগে কমে যায়, 10 মিনিটের মধ্যে জ্বর কমে যায়। এই যে বড় জ্বর, এক্ষেত্রে হোমিওপ্যাথি খুব দ্রুত কাজ করে। ডেঙ্গু জ্বর কাজ করে, টাইফয়েডে কাজ করে, কিন্তু কাজ করানোর মতো সক্ষম ডাক্তারের খুব অভাব, আর আমাদের রোগীদেরও বিশ্বাসের খুবই অভাব। এটা একটা বড় সমস্যা। অভিজ্ঞ চিকিৎসকের সঠিক কেস চেকিং এর মাধ্যমে যে কোনো রোগেরই চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। আরো একটি প্রশ্ন প্রচলিত, যেটা অনেকেই করে, যে একই রোগ হলে অন্যের জন্য প্রেসক্রাইব করা যে কোনো মেডিসিন সে নিজেই নেওয়া শুরু করে। তো একই রোগে ভিন্ন রোগীকে ভিন্ন ঔষধ দেওয়া হয় কেন, বা কেন একজন রোগী অন্যের জন্য প্রেসক্রাইব করা মেডিসিন নিজে নিবে না, এই ক্ষেত্রে আপনি? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে। অ্যালোপ্যাথিতে যেমন জ্বরের জন্য নাপা সবার জন্য সমান, অ্যান্টিবায়োটিক যখন ফুড পয়জনিং হয় সমান, স্বাভাবিক এটা। কিন্তু হোমিওপ্যাথির একটা মূল প্রিন্সিপাল হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রিকতা। আমরা এখানে 4 জন ব্যক্তি আছি, 4 জন ব্যক্তির হাত পা সবকিছু সমান, কিন্তু প্রত্যেকের পছন্দ সমান না, প্রত্যেকের অপছন্দ কিন্তু সমান না। কেউ আমরা একটা জিনিসকে ভয় পাই, কেউ একটা জিনিসকে ভয় পাই না। এই যে প্রত্যেক মানুষের কিন্তু মনের পার্থক্য আছে, পছন্দের পার্থক্য আছে। এই হোমিওপ্যাথি শুধুমাত্র রোগীর রোগটাকে বিবেচনা করে না, বরং রোগীর স্বভাব, চরিত্র, পছন্দ অপছন্দ এগুলাকে বিচার করে তারপরে ওষুধ দেয়। যদি আমি একটু উদাহরণ দিই, আর ভালো বোঝা যাবে। একজন রোগীর ডায়রিয়া হলো, একই ওষুধ মানে একই জিনিস খেয়ে ফুড পয়জনিং হয়, 4 জন বন্ধু বান্ধব মিলে ফুচকা খেলো বা চটপটি খেলো, সেখানে থেকে সবার ডায়রিয়া হলো। কিন্তু সবাই লক্ষণ কিন্তু এক দিচ্ছে না, রোগ এক, ডায়রিয়া, কিন্তু কারো দেখা যাচ্ছে অস্থির, কেউ কেউ স্থির, কারো ডায়রিয়ার সাথে বমি হচ্ছে, কারো বমি হচ্ছে না, আবার কারো ডায়রিয়ার সাথে প্রচুর পিপাসা, কারো পিপাসা একদমই নেই। এই যে ভিন্নতা, যে পার্থক্য। আবার কারো দেখা যাচ্ছে তার যে স্টুলে কোনো গন্ধ নেই, তারও অনেক গন্ধ করতেছে। কেউ আছে স্টুল পাস করার পরে তার প্রচন্ড দুর্বলতা, তারও আবার দুর্বলতা নেই। এই যে পার্থক্য, এই পার্থক্যগুলোকে বেস করে আমাদেরকে ওষুধ দিতে হয়, তখনই ওষুধগুলো পার্থক্য হচ্ছে, ভিন্নতর হচ্ছে। এজন্য এক এক রোগীর ক্ষেত্রে এক একটা মেডিসিন আসে এবং এটাই হয় স্বাভাবিক। যেহেতু একই রোগে ভিন্ন রোগী ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়, তাই আমরা ভিন্ন রোগীকে ভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। আচ্ছা, একটু রোগীর প্রেক্ষাপট থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে রোগী অনেক সময় প্রশ্ন করে যে আমি কি ভালো হচ্ছি কিনা, একজন রোগী আসলে কখন বুঝবে যে তার চিকিৎসার গতি আসলে সঠিক দিকে এগোচ্ছে? এটা প্রতিটি রোগীর ক্ষেত্রে যেমন প্রয়োজন, ডাক্তারদের ক্ষেত্রেও প্রয়োজন। কারণ ডাক্তারে জানে না সে তার রোগীকে ওষুধ ঠিক দিল কিনা, এটা একটা বিষয়। আমাদের বর্তমান হোমিওপ্যাথি কিংবদন্তি প্রফেসর জর্জ ভিটুলগাস সায়েন্স অফ হোমিওপ্যাথি লেভেল অফ হেলথ বিভিন্ন লেকচারে উনি এই কথাটি বারবারই বলেছেন যে একটা মানব দেহ শুধুমাত্র তার মাংস, হাড়, লিভার এগুলা নয়, কারণ প্রতিটি মানুষের মধ্যে মন আছে, মেন্টাল ইমোশনাল একটা লেভেল আছে। মূলত কোন একটা পেশেন্ট যদি আমাদের কাছে ওষুধ শুরু করার পরে পেশেন্ট শুধুমাত্র তার পেইন ভালো আছে, তার মাথা ব্যথা ছিল এটা কমে গেছে, তার কোথাও জ্বালা ব্যথা ছিল তাও কমে গেছে, পেশেন্ট এটাকে সে ভালো দিক ভাবতেছে। কিন্তু তার যদি এট এ টাইম ঘুমটা আগে ভালো হতো, ঘুম কমে গেছে, অথবা তার অ্যাংজাইটি কম ছিল, অ্যাংজাইটি বেড়ে গেছে, দুশ্চিন্তা বেড়ে গেছে, তার অস্থিরতা বেড়ে গেছে, অথবা তার মল আগে স্বাভাবিক ছিল সেটা এখন খারাপের দিকে চলে গেছে, তাহলে সেটা কিন্তু তার পেইন ভালো হলেও তার গতি কিন্তু ভালো না। আবার পেশেন্ট আমার কাছে আসলে তার মাইগ্রেন নিয়ে, মাথা ব্যথা নিয়ে, কিন্তু পেশেন্টের আগে ঘুম হতো না, এখন তার ঘুমটা ভালো হচ্ছে। পেশেন্টের আগে স্টুলটা ক্লিয়ার হতো না, এখন তাকে ক্লিয়ার হচ্ছে। তার আগে খিদা কম ছিল, এখন খিদাটা বাড়ছে। তার আগে মেন্টালি খুব ইরিটেট ছিল, এখন সে মোটামুটি শান্ত স্বভাবে। হ্যাঁ, তাহলে সে ভাবতে পারে তার ব্যথা না কমলেও তার এই যেগুলো উন্নতি হলো ইমোশনাল লেভেলে, ফিজিক্যাল অন্যান্য লেভেলে, তাহলে সে ভাবতে পারে তার চিকিৎসা গতি ঠিক আছে। তাহলে এটা খুব জটিল একটা ব্যাপার। মেইন কথা হচ্ছে রোগী যখন মেন্টালি ইমোশনালি সর্বোপরি ভালো বোধ করবে,
তার হাতের ব্যথা, একটা চুলকানি বাড়ছে বা চুলকানি ভালোই হয় নাই, কমে নাই, কিন্তু পেশেন্টের মধ্যে একটা ভালো বোধ কাজ করতেছে, একটা শান্তি কাজ করতেছে, একটা প্রশান্তি কাজ করতেছে। হ্যাঁ, যদি এটা হয় রোগীর আগের তুলনায় খিদেটা ভালো, ঘুমটা ভালো, শান্ত শিষ্ট এখন, হ্যাঁ, তাহলে এটা সবার জন্য একটা সাজেশন। তাহলে সে রোগী অবশ্যই তার ওই ডাক্তারের কাছে অপেক্ষা করা উচিত, যদিও তার 1 মাসে 2 মাসে তার মেইন কমপ্লেনটা না করে, কিন্তু তার ওই কমপ্লেনগুলো, ওই সমস্যাগুলো সে ভালো আছে, তাহলে এটা নিশ্চিত একটা বোঝার একটা মাধ্যম যে তিনি ভালো চিকিৎসকের অধীনে আছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হোমিওপ্যাথি যেহেতু শারীরিক, আবেগিক এবং মানসিক সকল বিষয় বিবেচনা করে চিকিৎসা দিয়ে থাকে, তাই রোগী আসলে চিফ যে কমপ্লেন নিয়ে আসুক, সে যদি শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ বোধ করে তাহলেই তার চিকিৎসার গতি সঠিক দিকে এগোচ্ছে। এটা যদিও তার প্রথম মাসে কমে নাই, দ্বিতীয় মাসে কমে নাই, দেখা যাবে তৃতীয় মাসে তার সব সম্পূর্ণ কমে গেছে। এটা আমরা দেখতে পাই আমাদের কেসে, রোগীদের ক্ষেত্রে আমরা এগুলো অবজারভেশন করছি, এটাই হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে এটা বুঝতে হবে, সব ক্ষেত্রে যে রোগী মেন যে কমপ্লেনটা ওটা থেকেই যাবে বা ওটা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু এমন না। অনেক ক্ষেত্রে দেখা যায় সবকিছু কমে গেছে, তার একদম প্রচন্ড ব্যথা বেদনা, তার ঘুমের সমস্যা, পায়খানার সমস্যা, সবকিছু কমে গেছে, এমনও আছে। কিন্তু কিছু রোগী আছে যাদের রোগগুলো খুবই কমপ্লেক্স হয়ে যায়, লেয়ার গুলো অনেক বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, সেই ধরনের রোগীর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করা না, আস্তে আস্তে বিভিন্ন বিষয়গুলো কমতে কমতে তারপরে সারে। স্যার, আমরা সবসময় চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতা শুনতে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তো আপনি জীবনে অনেক কেসই হাতে নিয়েছেন, তো তার ভিতরে সবচেয়ে সফল এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হোমিওপ্যাথিতে আসলে আমরা যেভাবে রোগী থেকে কেস নিই, একটা কেস নেওয়া মানে এটা মানে যুদ্ধের মাঠের মতো বাস্তবতা, এবং একটি রোগীকে আরোগ্য করা মানে একটা বিশাল মানে সফলতা। কারণ এখানে টাকাটা একদম ভালো আদর্শিক চিকিৎসকের কাছে টাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আদর্শিক চিকিৎসকের গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীটাকে আমি তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারলাম কিনা। এই জন্য আমাদের কাছে আসলে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি আরোগ্য একটি স্বপ্ন, মানে একটি আনন্দ। হ্যাঁ, তবে অনেক কেস আছে, তার মধ্যে একটা যদি কেস বলি, ইন্টারেস্টিং শুনতে, একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওর জন্য বলা। 1 বছর আগের একটা ঘটনা। আমার কাছে একজন রোগী আসেন তার চুলকানি নিয়ে, ইরাপশনটা তার মুখে দীর্ঘদিন যাবত, এখান থেকে রস পড়ে, চুলকায়, মানে খুবই অস্থির। সে অনেক ট্রিটমেন্ট মানে নেওয়ার পরেও তার রোগটা ভালো হচ্ছিল না। তারপরে কোনো একটা মাধ্যমে আমার কাছে আসে। মজার ব্যাপার হচ্ছে রোগীর বয়স হচ্ছে 65 বছর বয়স। তো হোমিওপ্যাথিতে সাধারণ যারা ডাক্তার আছেন তারা বুঝতে পারবেন যে চুলকানির জন্য বিভিন্ন ওষুধ আছে, কিন্তু চুলকানির জন্য ইগনেশিয়া একটা ওষুধ। আমি তার যখন বললাম যে আপনার পছন্দ অপছন্দ কি, উনি বললো আমার ফল পছন্দ না। তখন আমি রোগীর সাথে তার অ্যাটেন্ডেন্স ছিল, ওদেরকে আমি বের করে দিলাম, আপনারা একটু বাইরে যান। বের করে আমি তাকে বললাম যে আপনার তো বয়স এখন 65, আপনার ছেলে মেয়ে আছে, খুব মানে অনেক বড় হয়ে গেছে, আপনি কি সংসারে কি সুখে নাকি দুঃখে আছেন? আমি সুখে আছি আলহামদুলিল্লাহ। আমি বললাম সুখে আছেন, কারণ আমার যে মেডিসিনের হিস্টোরি আর যে থিওরির সাথে এটা মিলতেছে না। সে বললেন আমি সুখে আছি। তারপর আমি একটু স্পেসিফিক প্রশ্ন করলাম যে আপনার কি কখনো কোনো বিয়ের আগে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল কিনা? তখন উনি বলল, মানে এটা ইন্টারেস্টিং কেন, সে স্টিল নাও 65 বছর বয়স, আর এখনো তার মধ্যে লক্ষণটা আছে। তখন সে বলল ছিল কত বছর, 12 বছর। তার বিয়ের আগে একটা মেয়ের সাথে 12 বছর সম্পর্ক ছিল। বিয়ে কেন করেননি? ফ্যামিলি রাজি হয়নি। তা আমি বলি আপনি তাকে এখন ফিল করেন? বলে হ্যাঁ আমি এখনো ফিল করি, কিন্তু আমার এই সংসারটা ঠিক আছে, ভালো, আমি সুখে আছি, কোনো সমস্যা নেই, বাট আমি তাকে স্টিল নাও ফিল করি। এই যে একটা মানুষ তার একটা ইয়াং এজে, এটা অনেক কম বয়সে একটা প্রেম ছিল, সেটা সে এখনো বহন করে চলছে, আর সেটা জন্য সে মানে কি বলবো, আমি তার মেডিসিনটা আমাকে ইন্ডিকেট করতেছে। এখন রেজাল্টটা কি? তাকে আমি ওষুধ দিলাম ইগনেশিয়া, যে ওষুধটা সাধারণত কোন, অনেকে জানে যে অ্যাকিউট গ্রিফের ক্ষেত্রে কোন একটা মানুষ প্রেমে ব্যর্থ হয়ে খুবই হতাশ, তার বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখন আমরা ওষুধটা ব্যবহার করি। কিন্তু উনার ক্ষেত্রে একটা মানুষ 65 বছর বয়স, সে এখনো সে ফিলটা করে। আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে উনি প্রথম ডোজে ভালো হয়ে গেছে,
সবচেয়ে এসে গুরুত্বপূর্ণ, কারণ স্কিন ডিজিজ হোমিওপ্যাথিতে সারে, বাট এত সহজে সারে না, এত সহজে সারে না। কিন্তু ওনার একটা ডোজে ভালো হয়ে গেল, এবং উনি এ পর্যন্ত আর আশা আশা লাগেনি, এবং উনি আমাকে অনেক পেশেন্ট দিচ্ছেন। এটা আমার কাছে এক ধরনের স্মরণীয় গল্প, কারণ ইন্টারেস্টিং বটে। আর এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, মানুষের আমরা অনেকে শুধু ল্যাব টেস্ট খুঁজি, আসলে ল্যাব টেস্টে সবকিছু আসে না। মানুষের যে ইমোশন কিন্তু ল্যাবে আসবে না। সে যে তাকে ফিল করতেছে তার ইমোশনে, এটা একটা তার একটা অবস্থা টু কিউর। ওষুধ দেওয়ার পরে কি হলো, সে আগের মতো আর ফিল করে, কারণ এটা উচিত না। সে একটা সংসারে আছে অলরেডি, সে এখন তাকে ফিল করে, তার ফিল করলে খারাপ লাগে, উচিত না, এটা অ্যাবনর্মাল ইমোশন। হোমিওপ্যাথি কি করে, মানুষের একদম গভীর থেকে গভীরে গিয়ে ট্রিটমেন্ট করে। এটা ভালো একটা বিষয়, যেটা অন্য কোনো সিস্টেমে পাওয়া যায় না। স্যার, আমরা সমাজে দেখি যে হোমিওপ্যাথির উপরে মানুষের আসলে আস্থাটা অনেক কম, আস্থা নেই বললেই চলে। তো জনমানুষের মনে হোমিওপ্যাথিকে আরো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আপনি আমাদের কি পরামর্শ দিবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কিভাবে, মানে মানুষের কাছে হোমিওপ্যাথি কিভাবে বিশ্বাসযোগ্য হবে। আসলে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, যা শুনে তা না। মানুষ যা দেখে তাই আমার বিশ্বাস করে। এখন ব্যাপারটা হচ্ছে মানুষ কি দেখে। মানুষ দেখতেছে কিছু থার্ড ক্লাস হোমিওপ্যাথ বাংলাদেশে, অধিকাংশ ক্ষেত্রে। বাংলাদেশে যদি 10,000 হোমিওপ্যাথ থাকে, তাহলে আমি বলবো 9,500 আছে ভুয়া, প্রচন্ড ভুয়া। এটা কোনো, এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই। আর মানুষ ওদের যে প্রচার ফসা, ওদের যে অবস্থা, এগুলা দেখে তারা তাদের কাছে ওষুধ খাচ্ছে, আর হোমিওপ্যাথির বদনাম হচ্ছে। এটা হলো বড় বাস্তবতা। আমি গত কয়েক মাসে যতগুলো রুগী দেখলাম, এক একজন রুগী 10 জন ডাক্তার দেখাইছে, 5 জন ডাক্তার দেখাইছে, কোনো একটা ডাক্তারের মধ্যে কোনো কোয়ালিটি নেই। তার কেউই হোমিওপ্যাথিক রুলস মেনে তার ওষুধ দেয়, কিন্তু নামটা কি হচ্ছে, সে হোমিওপ্যাথি খাচ্ছে। তাহলে এই মানুষগুলোকে আমি যতই বলি হোমিওপ্যাথি ভালো, হোমিওপ্যাথি ভালো, তারা তো ভালোটা পাচ্ছে না। তারা শুনতেছে ভালো, কিন্তু খাচ্ছে কি, নকল হোমিওপ্যাথি। যতই আমরা সভা সেমিনার করি, এতে কোনো কাজ হবে না, কারণ মানুষ ঘুরে ফিরে তাদের কাছে যাবে। আর এই মাত্র সামান্য সংখ্যক হোমিওপ্যাথ দিয়ে, ভালো ডাক্তার দিয়ে এত বিশাল জনসংখ্যাকে আমরা কাভার করতে পারি না। এই জন্য মানুষের কাছে এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে ভালো হোমিওপ্যাথ। ভালো হোমিওপ্যাথ, ভালো হোমিওপ্যাথ ছাড়া এই জায়গাটাকে বিশ্বাসযোগ্য করা যাবে না। কারণ যখন একটা এলাকার ভালো ডাক্তার সে ভালো ট্রিটমেন্ট করবে, তখন তার আলোতে এলাকা আলোকিত হবে, স্বাভাবিক। আর সেই আলোতে হোমিওপ্যাথির মধ্যে মানুষ বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। অথচ আমি কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ডাক্তার না, খুবই সাধারণ ডাক্তার, খুব সাধারণ। হোমিওপ্যাথি যতটুকু করতে পারে তার চাইতে আমরা খুব কমই করে দেখাতে পারতেছি। ওই জন্য বদনামটা হচ্ছে হোমিওপ্যাথির, কিন্তু আসলে বদনামটা হওয়া উচিত ব্যক্তিগত ডাক্তারের, কিন্তু হোমিওপ্যাথিক সিস্টেমের না। যেন আমার পরামর্শ হচ্ছে আমাদেরকে ভালো হোমিওপ্যাথি তৈরি করতে হবে। সরকারকে উদ্যোগ নিতে হবে, ভুয়া ডাক্তারদেরকে চিহ্নিত করে ওদেরকে বাতিল করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, আর মানুষদেরকে বুঝে শুনে চিকিৎসা নিতে হবে। এটা হচ্ছে আমার পরামর্শ। অর্থাৎ একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকই পারে জনমানুষের মনে হোমিওপ্যাথিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে। স্যার, আমরা জানি যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া, এটা আসলে হোমিওপ্যাথি সহ অন্যান্য যে কোনো চিকিৎসা ব্যবস্থাতেই এটা খুবই বিপজ্জনক একটি ব্যাপার। তো হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া, এটা রোগীর জন্য কতটুকু ঝুঁকির সৃষ্টি করতে পারে? এটা দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে ডাক্তার নিজে প্রেসক্রিপশন ছাড়া রোগীকে ওষুধ দিচ্ছেন, মানে রোগীকে কোনো প্রেসক্রিপশন দেয় নাই, এই তো। আর একটা ফ্যাক্টর হচ্ছে রোগী নিজেই ইউটিউব দেখে সে ওষুধ কিনে খাচ্ছে, এটা আর একটা ফ্যাক্টর। তাহলে প্রথমত কিছু ডাক্তার আছেন, তারা তাদের লিস্টে ওষুধের নামটা লিখে রাখেন, রোগীকে এটা বলেন না। কেন বলেন না? কিছু কারণে। কারণ রোগীরা অনেক সময় কিনে কিনে খায়, যা রোগীর জন্য ক্ষতি হতে পারে। কিন্তু ওই ডাক্তারের বিষয়টা বলে দিতে রোগীকে, আপনি যখনই অন্য কোন ডাক্তারকে দেখাবেন, আপনার ওষুধের নামের প্রয়োজন হবে, আপনি আমাকে বললে আমি আপনাকে দিয়ে দেব। এটা তার প্রতি, রোগীর প্রতি তার এটা কি দায়িত্ব, ঠিক আছে? আর রোগীদের ক্ষেত্রে যে বিষয়টা, এটা হচ্ছে ওষুধ কিনে খাওয়াটা নিজের ইউটিউব দেখে বা ব্যক্তিগতভাবে, এই জিনিসটা খুবই মারাত্মক, খুবই হার্মফুল। এতে করে কি হয়, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা মূলত রোগী ভালো করার জন্য তৈরি করে না, তারা তৈরি করে ভিউ বাড়ানোর জন্য। তারা একটা ইন্টারেস্টিং একটা তথ্য দিবে আর মানুষের দেখবে, কিন্তু এখানে ডোজ কতদিন খাবে, পটেন্সি কত হবে, হ্যাঁ, তারপরে কি হবে, সেকেন্ড প্রেসক্রিপশন কি হবে, ফলো আপটা কেমন হবে, তারা কিন্তু এগুলো কিছুই বলে না। এক্ষেত্রে এই রোগী একই ওষুধকে যেখানে 2 বার খাওয়ার নিয়ম বা যেখানে 1 সপ্তাহ খাওয়ার নিয়ম,
সেখানে সে 2 মাস 3 মাস খাচ্ছে। তখন এই ওষুধটা এই রোগীর ক্ষেত্রে কি হচ্ছে, একটা নতুন রোগ তৈরি করতেছে। সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে অন্য কোনো সিস্টেমে বা আবার কোনো ভালো কোনো ডক্টরের দ্বারাও সম্ভব হয় না তাকে ভালো করা। তাহলে উল্টাপাল্টা নিজ দায়িত্বে বা নিজে নিজে ওষুধ খেলে রোগের পরিণতি খারাপের দিকে যায়, নতুন রোগ সৃষ্টি হয়, রোগ আরোগ্যটা অসম্ভব হয়ে পড়ে। আর ডাক্তারদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, অনেকে দিতে পারেন, রোগীকে বলে দিতে হবে যে আপনি কখনোই কিনে খাবেন না, তাকে একটা সতর্কতা করে দিতে হবে। আর যারা এটা নারাজ তারা এটা বলতে পারেন যে আপনি যখন দরকার আপনার আইডি নাম্বার বলবেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাকে ওষুধের নাম বলে দেব, এটুকু বলতে হবে। এটুকু না বললে আমি অনেক রোগীর ক্ষেত্রে আমি খুব সমস্যায় পড়ছি। আর দেখা গেছে আগে ডাক্তারে কি ওষুধ দিচ্ছে আমি জানি না, তখন দেখা যায় রোগী সেখানে ভালো হচ্ছে না, তাদের কোনো সমস্যা, সেক্ষেত্রে আমাকে আরেকটা ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমি এখানে সমস্যা বোধ করতেছি। কারণ কিছু কিছু ক্ষেত্রে রোগীকে এখন ওষুধ দেওয়া যাবে না, তাকে এখানে অপেক্ষা করতে হবে, কারণ তার আগের মেডিসিন ঠিক আছে। আমি যদি আগের মেডিসিনটা আবার দিই তখন সেক্ষেত্রে খারাপের দিকে যাবে, রোগটা অ্যাগ্রাভেশন করবে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তো এক কথা হচ্ছে প্রেসক্রিপশন দেওয়া ভালো, দিয়ে রোগীকে অবশ্যই সতর্ক করে দিতে হবে। সবশেষে নতুন প্রজন্মের জন্য কিছু অনুপ্রেরণামূলক তথ্য জানতে চাইবো, যে নতুন হোমিওপ্যাথ যারা, তাদের জন্য আপনি কোন বই, লেখক বা রিসোর্স দিয়ে শুরু করতে বলবেন? এটা খুবই একটা ব্যাপার দেখা যায়, কিছু কিছু মানুষ দেখা যায় আমাকে ইনবক্স করে যে আমি মাদ্রাসায় পড়ি অথবা আমি অনার্স করতেছি, যে আমি কোন বইটি পড়লে আমি ডাক্তারি করতে পারবো, একদম এইভাবে। আবার অনেকে বলেন যে কোনো শর্ট কোর্স আছে কিনা, কতটুকু শর্ট কোর্স, 2 মাস 3 মাস, কি আশ্চর্য! আমরা 10 বছর 12 বছর পড়াশোনা করতে করতে এখনো রোগীকে আমরা ভালো মতো ট্রিটমেন্ট করতে পারি না, আমাদের প্রচন্ড গ্যাপ আছে। আর তারা এখানে 2 মাস 3 মাস কোর্স করে তারা মানে হোমিওপ্যাথ হতে চায়। তো তাদের ক্ষেত্রে এই পরামর্শ না, কোনোভাবে হোমিওপ্যাথিকে পার্ট টাইম করা যাবে না। পার্ট টাইম চিকিৎসা করবো আমি দিনের বেলা মানে মাস্টারি করব, রাতের বেলা ডাক্তারি করবো, এটা কখনো সম্ভব না। এটা অন্য কিছুতে সম্ভব, কিন্তু হোমিওপ্যাথিতে না। এবার বলি, যারা বিএইচএমএস ডিগ্রিতে তোমরা অলরেডি আছো, অথবা যারা ডিএইচএমএস করতেছে 4 বছর মেয়াদী কোর্স, সেক্ষেত্রে অনেকে দেখা যায় এই অনলাইনে কিছু বইয়ের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্নভাবে দেখা যায় অনেক বই কিনতেছে, কিন্তু কোন বইটা পড়লে ভালো হবে ওটা আমরা অনেকে জানি না। এজন্য যে লেখকরা হোমিওপ্যাথির যারা মূলধারার হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছিলেন বা করছেন, বিশেষ করে হেনিম্যান আমল থেকে ক্যান্ট, জেমস টাইলার ক্যান্ট, তারপরে জর্জ ভিতুলকাস, আমি এই ইংরেজি লেখকদের ক্ষেত্রে তাদের বইগুলো পড়ার জন্য বলবো। জেমস টাইলার ক্যান্ট, বোরিকের শুধুমাত্র ম্যাটেরিয়া মেডিকা পড়া যায়, তারপরে ক্যান্টের, এরপরে ভিতুলকাসের যতগুলো বই আছে। কারণ ভিতুলকাস হচ্ছেন আমাদের এই বর্তমান মানে প্রজন্মের জন্য আধুনিক ভার্সন, এই বর্তমান সিচুয়েশন ভিত্তিক তার গবেষণা আছে, এবং তার গবেষণালব্ধ এই বিষয়গুলো, থিওরিগুলো বইগুলোর মধ্যে কি করছে উনি প্রকাশ করে গেছেন। তাই 200 বছর আগের 100 বছর আগের অবস্থা আর এখন বর্তমান অবস্থার সাথে তার কিন্তু কি আছে, একটা সামঞ্জস্য আছে। আমি মনে করি প্রফেসর জর্জ ভিতুলকাসের বইগুলো আমি পড়ি, তাহলে আমাদের স্টুডেন্টরা, ডক্টররা এটা সঠিক দিক নির্দেশন পাবেন। আর যদি বাংলা লেখকের কথা বলি, তাহলে প্রথমে আমাদের লাল কাভার একটা বই আছে, ওষুধ পরিচয়, কেউ চাইলে আমরা ওটা পড়তে পারি। ঠিক আছে, আর অবশ্যই প্রথমে অর্গানন অফ মেডিসিনটা শেষ করতে হবে, এটা বুঝি পড়তে হবে। তারপরে আর একটা বই আছে বাংলা লেখক ডাক্তার এসপি দে, হোমিও সাথী। কেউ যদি অর্গানন পড়তে বোরিং ফিল করে, তবে সেই জন্য মিনিমাম হোমিও সাথীটা পড়ে। ঠিক আছে, আর ক্যান্টের ফিলোসফি, তাহলে এক কথায় ক্যান্টের ফিলোসফি, হোমিও সাথী, হ্যাঁ, অর্গানন অফ মেডিসিন, তারপরে ভিতুলকাসের যতগুলো বই আছে সব, জেমস টাইলার ক্যান্টের বই, এগুলা পড়লে আশা করি ওই হোমিওপ্যাথ সে আর মানে খারাপ দিকে ডাইভার্ট হবে না, সে ভুয়া হোমিওপ্যাথ হবে না। এদেরকে বাদ দিয়ে যখন কোনো অন্য বই কেউ যদি পড়া শুরু করে, তখন সে কিন্তু ডাইভার্ট হবে। কোন দিকে ডাইভার্ট হবে? খারাপ দিকে, মানে ভ্রান্ত দিকে সে ডাইভার্ট হবে। এই জন্য প্রথমে আমাদেরকে, যদি কেউ মুসলিম হয়
সে যদি কোরআন শরীফ না পড়ে যদি ইতিহাস পড়া শুরু করে, মানে সাহিত্য পড়া শুরু করে, সে নাস্তিক হয়ে যায়। বাস্তবতা। সে কোরআন শরীফ না পড়ে যদি সায়েন্সে ভর্তি হয়, সেও অনেক সময় বিগড়ে যায়, ধর্ম ভুলে যায় সে। তো ঠিক তেমনি হোমিওপ্যাথি শিখতে গেলে কেউ যদি ক্যানকে অনুসরণ না করে, কেউ যদি হ্যানিম্যানকে অনুসরণ না করে, কেউ যদি অর্গাননকে অনুসরণ না করে, তবে সে কখনোই সঠিক হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারবে না, তার মধ্যে ওই ধ্যান ধারণা কাজ করবে না। এই জন্য মেইন কথা হচ্ছে, এক কথায় জর্জ ভিতুলকাস, জেমস টাইলার কেন, তারপরে হচ্ছে হ্যানিম্যান, বৌরিক, এদের বইগুলো আমাদের পড়তে হবে। আর একটা বিষয় আমি সতর্ক করি, বাংলাদেশে প্রচুর লেখক, এক এক লেখকে দেখা যায় একদিনে একটা বই সে আবিষ্কার করে ফেলতেছে, মাসে মাসে বই ছাপাচ্ছে। এটা সব লেখকদের খারাপ তা বলতেছি না। এখন বর্তমানে গুগল ট্রান্সলেশন আছে, চ্যাট জিপিটি আছে, তারা কি করে বিভিন্ন ইংরেজি লেখকদের বইগুলোকে তারা কপি করে মেরে দিচ্ছে, তাদের মন গড়া। দেখা যায় অনেক ভুল, এদের বইগুলোতে অনেক ভুল তথ্য আছে। আমি বলবো বাংলা লেখকদের বইগুলো প্রাথমিকভাবে কি করতে হবে, আপাতত বাদ দিতে হবে। যারা আমরা বিএচএমএস, তাদের উচিত ইংরেজি রাইটারের বইগুলো পড়া, তো ওখানে মূলটা পাওয়া যায়। ঠিক আছে, যখন বাংলাতে যাই তখন কথাগুলো পার্থক্য হয়ে যায়। এই জন্য সঠিক ইনফরমেশনের জন্য আমাদেরকে ইংরেজি রাইটারের বইগুলো পড়তে হবে। আরো বই আছে, অ্যালেন আছে, তারপরে ক্লার্ক আছে, পরবর্তীতে ওদেরকে আমরা অনুসরণ করব। প্রথমে বৌরিক, ক্যান, হ্যানিম্যান, ভিতুলকাস, এর মধ্যে থাকতে হবে। ওকে, অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে শুধু আমরা আমাদের প্রশ্নের উত্তরই জানলাম না, বরঞ্চ আমাদের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনাটি দেখার জন্য। আজকের আলোচনাটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দিন হোমিওপ্যাথির আলো। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আলোচককে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।